হলুদের রাত্রে যে ঘটনাটা ঘটছে, আপনাদের আপু বলল যে আমি নাকি আমার আব্বুর সাথে মিসবিহেভ করছি। বলছো তো, আপনারা শুনছেন, আমিও শুনছি। আচ্ছা, উনি এই কথাটা বলেন না যে কি ধরনের মিসবিহেভ করছে, ওনার আব্বুকে কি বকাবকি করছে, গালাগালি করছে নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও একটা নিউ ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলেই না। এই ব্যাপারে আপনারাও অনেক বেশি জানতে চাইছেন, তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন আর ইম্পর্টেন্ট তথ্যগুলো জানার জন্য আজকের এই ভিডিওটা। তো জানতে থাকেন আর দেখতে থাকেন। বাবার বাড়ির মানে যেটা সত্যি কথা সেটা বলতে কখনোই আমি হেজিটেট ফিল করি না। আমার বাবার বাড়ির পুঙ্খানুপুঙ্খানু কাজও কিন্তু আমি করি, রান্না বান্না করি এরকম না, মানে যে কোনো বিশেষ কাজ, যেমন ধরেন মেহমান আসছে তাদের জন্য শপিং করা, সেটা আমি করি। বা কোনো একটা ছোট মানে ঘরের ভিতর ছোট কোনো প্রবলেম হয়েছে সেটার কোনো ডিসিশন দেওয়া, সেটা আমি দিই। বা গিয়া কোনো একটা প্রয়োজন সেটা আমার মিটাইতে হয়, বা কোনো একটা প্রবলেমও পড়ছে সেটা কিভাবে সলভ হইব সেই বিষয়টা নিয়ে আলোচনা আমি করি। আমি বলি, এত ঘুরে পেঁচায় বলে লাভ নেই। ঘরের বড় ছেলে যে কাজটা থাকে সেই কাজটা বড় ছেলে করতে পারতেছে না, প্রথমত কারণ বিল্লাল ভাই হলো অসুস্থ মানুষ, তাকে দিয়ে সম্পূর্ণ কাজগুলো করানো যায় না। সেই কারণে বিল্লাল ভাইয়ের যে দায়িত্বটা সেটা তুমি বহন করো। এই ছিল বিষয়। আর এই ছিল আজকের যাওয়ার রিজন হলো, আপনারা মোটামুটি সবাই জানেন যে আমার বড় ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে গেছে। বিগত প্রায় এক সপ্তাহ হয়ে গেছে না রাজ? এক সপ্তাহ প্লাস মেবি। না, বুধবারে ভাঙছে, বৃহস্পতিবারে ভাঙছে। আজকে বৃহস্পতিবার, আজকে বুধবার। হ্যাঁ মনে হয় আজকে বৃহস্পতিবার না, যাই হোক বৃহস্পতিবার দুপুর দিক দিয়ে বা এরকম ভাঙছে হয়ে গেছে আর কি। আর এদিকে আবার একটু কথা আছে, এই সিম্পল কাজটা বিলাল ভাই নিজেই করতে পারতো বা আমার শাশুড়িকে নিয়ে করতে পারতো, তবে মনে করছে যে এদিকে শারমিন থাকলে হয়তো বা ভালো কিছু হইব, মানে যে জিনিসটা যেটার জন্য উনি গেছে সেটাই হয়তো বা তুমি বলতেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। মানে ওর যে ফোনটা নষ্ট হয়েছে সেটা তো ঠিক করতে হবে, তাই না? সেটা মানে ঠিক না করলে তো আসলে ওর ওর সংসার চলবে না বা পেট চলবে না, যেটা সহজ বাংলায়। তো এই জন্য ওইটা কিভাবে ঠিক করা যায়, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, টাকা পয়সা তো লাগবে। তো এটার মার্কেট প্রাইস মোটামুটি 28,000 টাকা। আমি একজনের সাথে কথা বলছি, আমাদের একসাথে আগে ভাড়া ছিলাম আর কি, ওই ভাবি নুরানির আব্বুর সাথে কথা হয়েছে। তো নুরানির আব্বু উনি ওনার মোবাইলেরই শোরুম আছে বসুন্ধরা, তো গ্রাউন্ড ফ্লোরে আছে। হ্যাঁ, ওনার সাথে কথা বললাম। কথা বলার পর উনি আমাকে জানাইলো যে এটার অরিজিনাল যে ডিসপ্লে সেটার দাম 28,000 টাকা লাগবে, আর সার্ভিস চার্জ তারা যেটা নেয় আর কি ওই 30,000 টাকা পড়ে যাবে, দিতে হবে। তো এইটার যে এই টাকাটা কিন্তু জোগাড় করতে হবে, এই টাকাটা কিন্তু কারোর হাতে নাই, আমার হাতে নাই, আমার ভাইয়ার হাতে নাই, এটা তো ম্যানেজ করতে হবে। তো সেটা কিভাবে ম্যানেজ করবে সেইটার জন্য আমাকে বাসায় ডেকে নিছে। আর মোটামুটি অর্ধেক টাকা আমি ম্যানেজ করে দিয়ে আসলাম, বাকি অর্ধেক টাকা ও অন্যান্য জায়গা থেকে হয়তো অ্যারেঞ্জ করছে বা করবে এরকম। তো হয়তো কাল পরশুর মধ্যে মোবাইল ঠিক হয়ে যাবে, তারপর দিন থেকে হয়তো বা আপনারা ভিডিও পাবেন। আচ্ছা, এই জায়গায় আমি একটু আপনাদের একটু মানে ভুল ধারণা থাকতে পারে, আমি একটু মিটাই দিই। যেরকম শারমিন বললো যে আমি অর্ধেক টাকাটা এটা আমি মিটাই দিয়ে আসি, আর বাকি অর্ধেক টাকাটা এটা বিল্লাল ভাই করতে পারবে। তবে শারমিনকে কেন ডাকাইলো? এটা তো যে অর্ধেকটা শারমিন করে দিয়েছে এটা তো ভাই করতে পারতো বা আমার শাশুড়ি মা করতে পারতো। আসলে না, সবার মুখের জবান সব জায়গায় গুলো এক থাকে না, এটা আপনার বুঝতে হবে। আমি যদি আপনার থেকে ধার নেই একবার দুইবার তিনবারের সময় যদি আমি আপনার সাথে মুখের জবানটা যদি ঠিক না রাখি, তাহলে কি হয়? আপনি বললাম আপনি আমার জবানে দিবেন না, কার জবানে? হয়তো বা আমার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের থেকে আপনি জবানবন্দি নিবেন। তো ওই ক্ষেত্রে শারমিনকে ডাকা বা ওই ক্ষেত্রে শারমিনের যাওয়া, মানে আমি গিয়া জবানে পাক্কা, না এটা ঠিক
অন্য সবকিছু একদিকে, আমি যদি কারোর কথা দিই সেটা একদিকে, আমি ওর কথা দিছি এটাই জায়গায় করবো বা এটাই জায়গায় হবে, আল্লাহ বিল্লাল ভাই যদি নাও দেয় শারমিন দিয়ে দিবে, ঠিক আছে, এইরকম বিষয়টা। তো বিষয়টা এরকম, এইগুলার হচ্ছে এই ম্যানেজমেন্ট গুলা আমি করি, আর এটা কিন্তু একদিনে হয় না, এটা অনেক দিন ধরে চলতেছে, যার জন্য অনেক ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে। তো সবকিছু যেরকম কেউ রে পায় নাই, আমার ফোনে ফোন দেওয়া হয়েছে, আমি আবার ম্যানেজ করে দিছি নাম্বার গুলো, যে ওনার নাম্বারে এটা, ওনার নাম্বারে এটা, এটা নিয়ে যাও, কথা বলো। তো সবকিছু মিলে হচ্ছে গিয়া এই সব কারণেই আর কি, ফ্যামিলিগত কারণে যাওয়া হয়, অনেক ঘন ঘন যাওয়া হয় যে কোনো সমস্যার ক্ষেত্রে। দেখেন একটা বিষয় কি, শোনেন একটা কথা বলি, এই যে আমরা কিছু কিছু ভিডিওতে বলছি যে আমাদের জমি জামা কিনা হয়েছে, তারপর ঘর টর গুছানো হয়েছে, মানে সবকিছু মিলিয়ে আমাদের হাত টোটালি খালি, একদম যে খালি তা না, ঠিক আছে, মানে বাজার সদাই করে খাইতে পারি ওরকম একটু আছে। আর দ্বিতীয় হলো বিল্লাল ভাইও মনে করেন নিজের ব্যবসার ভিতরে যা ছিল পুরাটাই ব্যবসার ভিতরে ঢুকাই দিছে। এখন গার্মেন্টস আইটেমের ব্যবসা, এই ব্যবসার টাকা বছর শেষে বের হয়, আর প্রতি মাসে যেটা বের হয় ওটা কারিগরের পিছনে চলে যায়। তো সব কিছু মিলিয়ে মানে একটা চাপের ভিতরে আছে। তো ওই চাপের থেকে বাইর করা যায় কিভাবে, ওইটা নিয়েই তারা ভাই বোন মিলে ডিসিশন প্ল্যান, মানে কই থেকে এটা ম্যানেজ করা যাবে। বা ধরেন আমার থেকে 10,000 টাকা নিল, এখন আমারে তো দিতে হবে, তো এখন আমার থেকে সময় নিল যে বঞ্জামের টাকা দিব 3 মাস পর, ঠিক আছে, ওরকম আরেক ভাইয়ের থেকে নিল, এর থেকে নিল 2 মাস পর, ঠিক আছে। তো এরকম টোটাল মিলিয়ে যে কটা দিন হয় বিলাল ভাই কভার করতে পারবে, বুঝতে পারছেন? তো আমি যে 10,000 দিছি, আমার 3 মাস না আরো 4 মাস পর হইলো যথেষ্ট, চলবে, ঠিক আছে, আমার সমস্যা নাই। আমি যে আমার ওয়াইফকে নিয়ে না খেয়ে রয়েছি তা না, ঠিক আছে, যে কষ্ট মষ্ট করে মনে করেন যে স্বামী স্ত্রী যেটা এক বেলা খাইতাম ওটা 3 বেলা খাইছি, 3 বেলা খাইয়া বউকে একটা কানের দুল বা গলার চেন, ঠিক আছে, এগুলো ম্যানেজ করাটা, ঠিক আছে, এদিকে 4টিখানি কথা না, ঠিক আছে। তো এটাই বললাম যে আমরা স্বামী স্ত্রী যতটুকু আপনারা ক্যামেরা দেখেন, যে জিনিসগুলো সে একদম ক্যাশ টাকা দিয়ে একবার না করছে। এদিকে কিন্তু জানেন আমাদের পরিচিত জুয়েলার্সের দোকান আছে, ওইখানে আমরা 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে জিনিস নিয়ে আসি, তারপরে আস্তে 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 হচ্ছে। তোমার কানের দুলটা কই রাখছো? এই দেখেন। আচ্ছা আমি খুঁজলাম, একবার নিচেরটা রাখছিল, আচ্ছা আমি উপরেরটায় খুঁজছিলাম, তা আমি একটু বলি সবাইকে প্রাইসটার একটু ধারণা দেই। একদম নিচে না না, আমি হলো কি এই জায়গায় হাত দিছিলাম, বুঝছেন? তো ওনার জুয়েলারি কোন জায়গায় কি রাখে না রাখে আমি তো আর এত কিছু জানি না। তো এদিকে গোলা আসতেছে, এটা গোল্ডেন না তো? আচ্ছা আমি বলতেছি, এই যে দেখেন, এই যে যেটা, এটা হলো অনুষ্ঠানে পড়ার জন্য আমি হলো তাকে, মানে ওই যে সবাই একটু রাগ হয়ে থাকে না, বা একটু গোসা হয়ে থাকে যে হাজব্যান্ড হিসাবে ওয়াইফকে দেখবো, একটু কানে ঝুমকা টুমকা হলে ভালো হয়। তো ওনাকে না আমি একটু বললাম যে তুমি এই টাইপসের কিছু কিনে নাও। তা আমি মোটামুটি তোমাকে টাকা দিয়েছিলাম না, কত টাকা দিয়েছিলাম? 4,000 টাকা দিয়েছিলাম, মানে গলার একটা সেট আর এগুলো একটা। তো আপনাদের আপু হলো এইটার পিছনে মনে করেন যে ম্যাক্সিমাম টাকায় খরচ করে ফেলাইছে, 2500 টাকার মতন খরচ করে ফেলাইছে। আচ্ছা এটা বলে 1900 টাকা খরচ করছে। তো আবার ওই যে একটু হাতে চুরি টুরি এগুলো মিলে মানে শেষ। তো যখন আমি এইটা আইনে দিলাম, ঠিক আছে, এই যে এটার কথা বলতেছি, তখন উনি তো মানে কি বলবো, আমি যে নিজে আনছি না, মানে আমি যে মানে অনেক প্ল্যান করে অনেক কিছু করে, এটার দাম প্রায় মনে করেন যে কি বলবো লাখানির মতন। তো অর্ধেক টাকা পেমেন্ট করছি, আর অর্ধেক টাকা মনে করেন যে বাকি আছে, মানে কম অর্ধেক পেমেন্ট করা হয়েছে, বেশি অর্ধেক টাকা রয়েছে। এখন আমি যখন এটা তাকে পড়াইলাম, সে তো খুশি। এখন টাকা 2 দিন পর দেই বা না দেই সেটা বিষয় না, বিষয় হলো কবে দিব, কেমনে দিব, কি দিব। এখন আপনাদের আপু তো মনে করেন টেনশনে পড়ে গেছে, হেই তুমি কি করছো, ঠিক আছে, তুমি এখন কি করছো, এটা কেমনে কি। পরে আমি বললাম যে আল্লাহ ভরসা, এটাই হলো সবচেয়ে বড় বিষয়।
দাও লকেটটা কত সুইট। তো এই ছিল বিষয়। তো আমরা খাই বা না খাই, দুজনরে হ্যাপি দেখতে চাই, বুঝতে পারছেন? আপনারা ভালো থাকার চেষ্টা ক্যামেরায় যাই দেখেন মন মালিন্যতা, তারপর আমি রাগ হয়ে রয়েছি, শারমিন রাগ হয়ে রয়েছে, ঠিক আছে, এগুলো আপনারা যাই দেখেন না, এগুলো বাস্তব, ঠিক আছে? আমরা ক্যামেরার বাইরেও যা দেখাই না, ক্যামেরার ভিতরেও আমরা তাই দেখাই না, দেখাই উলট পালট কিছু দেখাই। আমার বাস্তব যেটা সেটাই, আচ্ছা, কোনো অভিনয় না। ওদিনকে হলুদের রাত্রের যে ঘটনাটা ঘটছিল, আমাকে লাস্টে একটু পাওয়া গেছে, তার দিকে নিয়ে গেছে। আমি আবার বললাম কি, আচ্ছা স্টপ কর। তো কিন্তু আমার থেকে লম্বা, এই করে রাখছি। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে পুরো পারফেক্ট আছে। আগে কবার না তোর সাথে আমি ক্যামেরা অ্যাডজাস্ট করতাম। আচ্ছা ক্যামেরাটা অ্যাডজাস্ট করলাম, মানে অনেক দিন হয়ে গেল আমরা এইভাবে ভিডিও করি না, কারণ মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, বিষয় এটা না। এতক্ষণ আপনাদের আপুর দিকে ধরে রাখছিলাম, বিদায় বলতেছে যে তোমার দিকে একটু ক্যামেরা নাও, কথাগুলো সে বলতেছিল আর আমার দিকে ক্যামেরা, আমি তো বোবার মতন বয়ে রইছি। তো মানুষ মনে করবো না, যারা ভিডিও দেখো তারা তো মনে করছে ছেলের কণ্ঠ বেড়া মতন। তো এই জন্য হচ্ছে কি আমি বলি যে তুমি কথা বলতেছো, বিষয় এটা না, আমি সবার একটু ভুল ধারণা ভাঙিয়ে দিই। বিষয়টা হলো হলুদের রাত্রে যে ঘটনাটা ঘটছে, আপনাদের আপু বললো যে আমি নাকি আমার আব্বুর সাথে মিসবিহেভ করছি, বলছো তো? আপনারা শুনছেন, আমিও শুনছি। আচ্ছা, উনি এই কথাটা বলেন না যে কি ধরনের মিসবিহেভ করছে, ওনার আব্বুকে কি বকাবকি করছে, গালাগালি করছে না কিছু করছে? কিচ্ছু করিনি। আমি যখন বিলাল ভাই আমাকে নিতে আসে, আমি জাস্ট আব্বুকে ফোন দিয়ে বললাম তুমি বাসার নিচে কেন, তোমার তো এখানে থাকার কথা না, তুমি থাকবে বললে ওই বাসায়, মানে আমার শাশুড়ি মার বাসায় থাকবে। তো বলতেছে যে তুই যদি না হোস এই কারণে আমি সাথে আইছি। পরে আমি বলছি যে তুমি আমার কষ্ট করে আই লাগে, আমি আহি বা না আহি এটা তো পরে, ঠিক আছে, তুমি আইসো কারণটা কি? ঠিক আছে, আমি বললাম আব্বুর সাথে এভাবে কথা বলতেছি। তুমি আব্বুরও কইছো যে এই আমি আমার পদ আইছি, আমার পদে যাবো, তুমি তোমার পদ আইছো, তোমার পদে যাবে, তোমার কি আমি এই যে গাইতে গেছি, তুমি এই যে গাইছো কেন? না সেটা হলো পরের ধাপে আইছে, সেটা হলো পরের ধাপে আইছে। কিভাবে আইছে? আবু বলতেছে তোর আমি নিতে আইছি। তা আমি আবার বললাম যে তুমি আমার নিতে আইবা কেন? ঠিক আছে, তুমি তো আমার নিতে আওয়ার কিছু না, কারণ তোমার আমি বাসা থুই আইছি, তোমার মন চাইলে তুমি বাসা থাকবা, মন না চাইলে তুমি বাসা থাকবা না, ঠিক আছে? এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কারোর ফ্রিডম নিয়ে কেউ খেলতে পারে না। তো এই ছিল বিষয়। তো আমি বলছি আমার উপরে সন্তানের ক্ষেত্রে না কোনো ফ্রিডম চলে না, বুঝছো? তোমার এই যে এইসব কথা কাগো ক্ষেত্রে চলে, এইসব কথা তুমি তোমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে কইবা, ঠিক আছে, মানে তুমি বাইরের মানুষের লগে করবা। এই যে কইলে না ফ্রিডম, এই যে কইলে না ফ্রিডম, যার যার ফ্রিডম তার তার কাছে। বাবা মা ভাই বোন এদের কাছে কখনো ফ্রিডম চলে না। এদের 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 সাথে হচ্ছে বাবা মা যেটা কইবো সন্তানের জন্য ওইটাই সঠিক, আর ওইটাই সন্তানের করা উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি এইটাও তোমাদের ভুল ভাবনা। তুমি ফ্রিডম দেখাইবা আমার লগে, তুমি ফ্রিডম দেখাইবা তোমার বন্ধু বান্ধবের লগে, ফ্রিডম তো বাপ মার লগে চলে। শোনো, তুমি পয়দা হইছো অন্য ঘরে, আমি পয়দা হইছি অন্য ঘরে। তুমি এক কালচারে বড় হইছো, আমি আরেক কালচারে বড় হইছি। আমার বাপ মা এরকমই আমাদের পয়দা কইরা লালন পালন করছে এইভাবে, ঠিক আছে? তুমি যেভাবে দেখতেছো আয়শা, এইভাবে আমরা বড় হইছি, এইভাবেই দেখো তোমাদের ভাই বোনের ভিতরে মিল আর আমাদের ভাই বোনের ভিতরে মিল, ঠিক আছে? রাত দিন ডিফারেন্স পাও কি না? তাহলে এটা কি আমার ক্ষেত্রে খালি হয়? আমার তো আরো দুইটা ভাই, আরেকটা ভাই আছে, দুইটা বোন আছে, ওদের ক্ষেত্রেও তো সেমই দেখো, ঠিক না? তাহলে এটা আমাদের রক্তে আছে, ঠিক আছে, যেটা তোমাদের রক্তে নেই। আবার তোমাদের রক্তে যেটা আছে ওটা আমাদের রক্তে নেই, যেটা হলো মিল, ঠিক আছে? এই যে তোমার ভাই বলছে তোমার ওই কাজটা করতে হবে, তুমি গেলাম গেছো, ঠিক আছে? এখন আমি যদি বলতাম যে বই আমার বাসায় আস, তো বেড়াতে আসো, তুই তোর বাইরের বাড়িতে আসবি, আমি বাগি নিয়ে খেলবো, ঠিক আছে, বাগি নিয়ে আনন্দ করবো, ঠিক না? আইসে আহে নাই। তো তোমাদের ক্ষেত্রে অন্যরকম, আমাদের ক্ষেত্রে অন্যরকম। আমাদের ফ্রিডম এটাকে বলে, যেটা তুমি দেখে আসছো,
ঠিক আছে, তো এইটার জন্য বলছি আমার আব্বুকে যে তুই না গেলে আমি যাবো না। তা আমি বললাম যে কেন, তুমি তো তোমার পাওতায় গেছো আর আমি তো আমার পাওতায় আইছি, ঠিক না? তো উপরে আইলে আহো, না আইলে বাসায় যাও, ঠিক আছে? যদি ওই বাসায় না যাও তাহলে তোমার বাসায় যাও, নাহলে এই বাসায় আসো, নিচে দাঁড়ায় রইছো রাস্তায়, বিষয়টা খারাপ দেখা গেছে না? তো আমি এটা সমুদ্রের সামনে বলছি। তো আমি যখন ওই বাসার থেকে আইসা পড়ছি তখন আমার সম্বন্ধে এই ধরনের বিষয় নিয়ে ওনার বোনের সাথে বা ওনার মার সামনে এই ধরনের কথাগুলো বলা হয়েছে। না ভাইয়া আমাদের কাছে এই ব্যাপারে কিছুই বলে না। তাহলে তোমরা এই ব্যাপারটা করতে জানলা? আমি আব্বুরে ফোন দিয়ে জানছি। ওর আব্বু কি বললো? আব্বু কইছে যে তুমি হার লাগে খারাপ ব্যবহার করছো, এই লাগে হ্যাঁ জিদ্দার আমাকে বাসায় যায় না। কি খারাপ ব্যবহার এটা করছে? তো আমি জিগাই নেই, খারাপ ব্যবহার করছো এটাই তো অনেক। এই যে দেখছেন, এই হলো বিষয়, ঠিক আছে? এদিকে খারাপের কোনো বিষয় দেখি নাই আমরা, ঠিক আছে? আমি আব্বুরে বলছি যে তুমি তোমার পাও যাইছো, আমি আমার পাও যাইছি, এদিকে আমাকে নিয়ে টানা হেঁচড়া করবা না। এটা কেন হয়েছে সেটাও আমি বলে দিই। আমি অনুষ্ঠানটা কার কার বাসায় করতেছি? আমি তো আমার ম্যারেজ ডে আমার বাসায় করতে পারতাম, আমি কেন আমার শ্বশুর বাড়িতে যা করবো ম্যারেজ ডে? কি রিজন, কোন কারণে আমি আমার শ্বশুর বাড়িতে যে ম্যারেজ ডে করবো? এটা আমার রিজন দেন। আমার ম্যারেজ ডে, আমার ওয়াইফের ম্যারেজ ডে তো আমার বাসায় হওয়ার কথা, ঠিক না? আমি ছোট্ট করে একটা কেক নিয়ে আসবো, ফুলের একটা তোড়া নিয়ে আসবো, বা গিফট যেটা দেওয়ার ওটা আমি নিয়ে আসবো, আইনা আমি আমার ওয়াইফকে আমার আব্বু আম্মুর সামনে আমি গিফট করব, বা দুজন মানুষ ভালো মন্দ একটা টেবিলে বসে কোনো রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করবো। এই ছিল গেলাম নর্মাল। তাহলে আমি কেন আমার শ্বশুর বাড়িতে যে অনুষ্ঠানটা করব? আচ্ছা, আমরা প্ল্যান করছি, আবার নতুন করে একটা ধাপ ধাপ হবে। আমার মা আমাকে হলুদ দিতে পারে নাই, সেটাও হবে। তো সবকিছু প্ল্যান মোতাবেক ছিল। এখন আমি অনুষ্ঠানটা যাদের বাসায় করাইতেছি বা যাদের বাসায় করতেছি তাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? অনুষ্ঠান নিয়ে বা নিয়ে আমি দুপুরে রেডি টেডি হয়ে হলো বাসায় গেলাম, তাদের মানে শ্বশুর বাড়িতে গেলাম। শারমিন দেখে একলা একলা ফুল টুল সাজাইতেছে। আমি ওখান থেকে আমার বন্ধুকে বলে রাখছি, ভাই তাড়াতাড়ি আইলে সবাই মিলে ডেকোরেশনের কাজটা নিজেরা কমপ্লিট করে ফেলাবো। এখন যা দেখি শারমিন হলো একলা একলা সবকিছু করতেছে। তো আমি বললাম যে কি করতেছো তুমি একলা? কি করো, কার জন্য অপেক্ষা করো, কে আইসা করে দিয়েছে, ঠিক আছে? তা আমি বললাম যে কেন, আমি তো তোমার বলে গেলাম যে বিলাল ভাই ঘুম থেকে উঠলে শুক্রবার যেহেতু বিলাল ভাইয়ের তো বন্ধ, ঠিক আছে? তারপর তোমার বান্ধবীরা আসবে, ইয়ার আসবে, আমার যদি আসতে লেট হয়, কারণ আমি দেখছেন সকালবেলার ভিডিওটা যখন আমি ফুলগুলো নিয়ে আসি আমার শরীরের বা আমার নিজের অবস্থা, তা আমি হলো সেলুনে যাব, নিজে চুল টুল কাটবো, সেট টেপ করবো, তারপর হলো রেডি টেডি হয়ে নামাজ টামাজ করে আমি আমার শ্বশুর বাড়ি থেকে যাবো। তা আমি যাওয়ার সময় বলে গেলাম যে বিলাল ভাই ঘুম থেকে উঠলে সবাই নাস্তা টাস্তা করে এটা কিভাবে কি করবা তোমরা নিজেরা প্ল্যান করো, আমি আস্তে আস্তে তো ভালো, আর না আসতে পারলে তো তোমরাই করে নিতে পারবা। তো আপনাদের আবু বললো যে হ্যাঁ ঠিক আছে করে নিতে পারবো। তো যাওয়ার পর দেখি এই কাহিনী। পরে আমি দেখলাম বাবির মন অফ হয়ে রয়েছে, অন দেয়া হ্যার মুখ চোখ অফ হয়ে রয়েছে, মানে আমি জিজ্ঞাসা করতেছি উল্টা রিয়াকশন আইতেছে। তো ভাবলাম হয়তো বা মন মানুষই খারাপ। জিজ্ঞাসা করলাম মায়া হয় নাই, কইতেছে না এখন আহে না, ফোন ধরে না, আইলে আইব না, আইলে নাই, বাসা জামুগা। পরে আমি বেরি বান্ধে মানে আমাদের ওই জায়গায় চায়ের দোকান আছে, ওদিকে যে আমি বৈশা রয়েছি। বৈশা থাকার পর ঘন্টাখানিক পর আমার ফোন দিল যে কি হলো খাইতে আসবা না? বললাম যে না আমি চা আর হইলো কেক টেক খাইছি, আমি এখন আর আসবো না। তো মায়া আসলে ফোন দিও, আর না আসলে চলো বাসায় যাই, আর কি করুক, এদিকে তো আর কিছু করে লাভ নেই। তো আপনাদের আপুরে জিজ্ঞাসা করেন যে বলছে কিনা যে হ্যাঁ ঠিক আছে, না আসলে বাসায় যাবো না, বলছিলে কি কথা? তো শাশুড়ি মা আসলো, শাশুড়ি মা এসে আমাকে কল দিল, আমি বললাম যে জি মা আমি আসতেছি। তো আমি আবার আমার এক কাজে ফাইসে গেলাম, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। তখন দেখতেছে যে আমি তাদের বাসায় যাইতেছি না, সমুদ্রে পাঠাইলো। পরে আমি বললাম যে আপনি আবার এত কষ্ট করে আসলেন, ঠিক আছে? পরে আবার বলতেছে যে না আমি বুঝতে পারছি তুমি আমার কারণে রাগ হয়ে আছো, ঠিক আছে? পরে ভাবলাম যে আসলে এটা এই বিষয় নিয়ে তর্কাতর্কি না করাটাই ভালো। বললাম যে না ভাই কোনো কেউর উপরে কোনো রাগ নাই, কোনো গোসা নাই, যা হবার তো তা হবেই, ঠিক আছে? এখন আমি যতই কই কোনো লাভ নাই। তো ওদিনকার রাত্রের ঘটনা ছিল এরকম। তারপরে আমাকে নিয়ে গেল, পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো ওই দুজন মিলে একটু হলুদ দিও, একটু কেক টেক হয়তো বা কাটবে,
তারপর তুমি আয়সা পড়ো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলে। পরে আমি বাইর হয়ে গেলাম। বাইর হয়ে যাওয়ার পরে আবার বলতেছে যে হলুদ দাও। পরে আমি বললাম যে যারা হলুদের প্ল্যান গুলো করলো তারা তো নাই, যেরকম আমার আব্বু নাই, আমার মা নাই, আমার বন্ধু বান্ধব ছিল না, তারপর আমার বোন এত দূরের থেকে কষ্ট করে আসে তারাও ছিল না, মানে অনেক মানুষগুলো ছিল না। ওই মানুষগুলো হলুদে ইনভাইট করা ছিল যে তারা সবাই হলুদে আসবে, তো তারা কেউই আসে নাই। তো আমার মন আরো গেল খারাপ হইয়া। যেহেতু মানে আমার ফ্রেন্ড সার্কেলরা তারা আসলো না, কারণ যাদের বাসায় অনুষ্ঠান তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো রিয়াকশন নাই, মানে কিছু জিজ্ঞেস করলে জানি না, ঠিক আছে, এটা রাজে বা শারমিন ভালো জানে, মানে এইভাবে কথাগুলো কয়ে উড়াই দিতেছে। তো ওরা মনে করছে যে হয়তো বা এটা হবে না, তো ওরা ধারণা করে ওরা অগমতন বাসা চলে গেছে। তো আমি আপনাদের আপুরে বললাম যে যাদেরকে নিয়ে আমি এই জিনিসটা করতেছিলাম বা এত আয়োজন করলাম তারাই যেহেতু নাই, তাহলে আর হলুদ দিয়ে লাভটা কি? ঠিক আছে, এটা উদাই। তোমার যদি এনজয় করতে মন চায় তুমি এনজয় করো, আর হয়তো বা আমাকে বাদ দাও, আমি বাসা চলে যাই, তোমরা থাকো। ঠিক আছে, আমার সাথেই কথা হইলো। পরে দেখতেছি যে অনেক জোরাজোরি অনেক ই হইতেছে। পরে আমার শাশুড়ি মা যেহেতু হাত ধরে টান দিছে, আমার আর বেদবি বা আমার আর ই করে লাভ নাই। তা আমি বললাম যে কি করেন মা এগুলো? তো শাশুড়ি মা এখানে বসে আমাদেরকে হলুদ টলুদ দিল। পরে ওই রাত্রে যে যার মতন করে এনজয় করলাম। পরে আমি হলো বাসায় চলে আসি, অনেক রাত হয়েছিল তখন, প্রায় 1টা-1:30 বাজে জায়গা। আমি তখন বাসায় চলে আসলাম। সকাল থেকে রাত হয়ে গেল, কোনো কল নাই, কোনো খবর নাই। আমি কল দিলাম যে আপনাদের আপু কানে যে দুল দেখছেন ওই দুলের জন্য ফোন দিছে যে আম্মুকে দিয়ে পাঠায় দাও। পরে আমি বললাম যে না, যার জিনিস সে এসে নিয়ে যাও। তো এক কথা দুই কথা, তার খালাকে নিয়ে এসে আমাকে নিয়ে যায়। ঠিক আছে, পরে খালার কাছে আমি বিস্তারিত সবকিছু খুইলা কইলাম। হয়তো বা মানে যতটুক ছিল চেয়ে বেশি হয়েছে, অতটুক খুইলা ধরলাম খালার কাছে। পরে খালাই বললো যে না, এটা আসলে তাদের করা উচিত হয় নাই। পরে আমি বললাম যে দেখেন খালা, এ ধরনের যদি ঘটনা আমি যদি জানতাম তাহলে তো আমি তাদের বাসায় করতাম না, আমি আমার অনুষ্ঠান আমার বাসায় করতাম। আমার এত এত টাকা খরচ করে আমি তাদের বাসায় করব, আমি কেন করব? আমি দুইটা ফ্যামিলি এক জায়গায় বইসা আনন্দ করার জন্য। আমার বাসার স্পেস হলো কম, বাচ্চা কাচ্চা থাকলে আরো জায়গা স্পেস কইমা। কিছুদিন আগে যে দেখলেন শনিবার দিনকা আমার বাসায় একটু কোন রকম আয়োজন হয়েছে। কয়জন আসছিল? 5-6 জন। 5-6 জনে মনে করেন যে আমার পাও মনে করেন ব্যথা হয়ে গেছে, আপনাদের আপুরও পাও ব্যথা হয়ে গেছে। রাত্রে পেন কিলার মানে ব্যথার ওষুধ খাইয়া দুজনের মানুষের ঘুমাইতে হয়েছে। কেন? ওই যে জায়গা ছিল না, বসার স্পেস ছিল না, ঠিক আছে। এখন আমার বাসায় মেহমান আসলে দেখা গেছে একটা ফ্যামিলি যদি আসে, মানে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা বা ভাই বোন আসলে ঠিক আছে, মানে জায়গা দেওয়া যায়। এই ছাড়া আমার বাসার স্পেস আপনারা যদি আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বাসার স্পেসটা সংসার ঠিক আছে। এখানে 5 জন 6 জন মিলে থাকা মানে থাকা যায়, কিন্তু ইম্পসিবল হবেই না, কষ্ট হয়। ঠিক আছে, মানে আপনি আমার এই যে ডাইনিং রুমের রাস্তাটা যদি একটা মানুষ আহে আরেকটা মানুষ যেতে পারবে না, স্পেস অনেক কম। একটা মানুষ ক্রস হবে তারপর আরেকটা মানুষ যেতে পারবে, এছাড়া না, সম্ভব না। ঠিক আছে, তো এখন আপনারা বলবেন যে ভাইয়া বাসা আপনারা চেঞ্জ করতে পারেন। ভাইয়া আমরা চেঞ্জ করতে পারবো, এনি টাইম আমরা বাসা চেঞ্জ করে ফেলাইতে পারবো, কিন্তু এই বাসায় আমরা যে ধরনের সাপোর্ট, যে ফ্যাসিলিটি পাই, এটা আসলে অন্য জায়গায় পাওয়াটা ডিফিকাল্ট। প্রথমত আমাদের বাসায় মেহমান বেশি, হ্যাঁ, এই মেহমান সব জায়গায় অ্যালাউ করে না। যেমন পানি নিয়ে যে সমস্যা, গ্যাস নিয়ে যে সমস্যা। একটা কথা বলি, এই যে আমার ভাইয়ের যে পার্টনার কামাল নামের উনি, ওনার বাসায় হচ্ছে গিয়ে রান্নাঘরটা যে কোনো কারণে ভাঙিয়ে ফেলছে বাড়িওয়ালা, এখন রান্না বান্না করতে পারতেছে না। এই জন্য কি করছে, ওনার ওয়াইফ, কামালের ওয়াইফ হচ্ছে গিয়ে তার বোনের বাড়িতে গেছে, প্রায় 15 দিন হয়ে গেছে। এখন 15 দিন হয়ে গেছে ওই বাড়িতে আছে, যার জন্য ওই বাড়িওয়ালা ওই বোনদের মা না করে দিছে যে আপনারা বাসা ছেড়ে দিবেন। কেন? আপনাদের বাসায় মেহমান দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ থাকতেছে,
তাহলে দেখেন। আপনারা তো এত মানুষ বইলা ভাড়া নেন নাই। দেখছেন? তো এই কারণে হচ্ছে তাদের বাড়ি থেকে না করে দিছে। এখন আমাদের এই বাসায় না না, এখন দেখেন আমার বোন যদি আমার বাসায় এসে যদি ১৫ মাস থাকে, যদি বাড়িওয়ালা না করে দেয়, তাহলে আল্লাহ দেখেন ঢাকা শহরে কিন্তু আমাদের এই বাসাটায় এই ধরনের কোনো সমস্যা নেই। আমার বাসায় যদি একজন মেহমান বা সারা বছর থাকে, তাতেও বাড়িওয়ালার কোনো সমস্যা নাই। আপনার রুমে থাকতেছে, কষ্ট করে আপনি থাকতেছেন, সমস্যা হইলে আপনার রুমে, আমার কি সমস্যা? ঠিক আছে, আমাদের বাড়িওয়ালা এই কথা বলে যে ভাই আপনার রুমে থাকতেছে, যদি গাদাগাদি হয় সমস্যা আপনার হইব, আমার কি সমস্যা? তো এই ফ্যাসিলিটিস গুলো অন্য অন্য বাড়িতে পাওয়া যায় না। তারপর ২৪ ঘন্টা গ্যাস, ২৪ ঘন্টা পানি, তারপর হচ্ছে পানির গুণগত মান ভালো। ঢাকা শহরে কিন্তু গুণগত মানের পানি পাওয়া খুব ডিফিকাল্ট। আমার মা যেখানে থাকে, সেইখান থেকে ওই বাসার পানি খাওয়া যায় না। আমার ভাবি বাইরে থেকে পানি নেয়, পানি টাইনা নিয়ে খায়, তারপরে সেটা অত ভালো পানি না, গন্ধ লাগে পানিতে। কিছুদিন ফুটায় খাইছে, তো এখন পানির পরিমাণ বেশি লাগে, কারণ আমাদের বাসায় তো মেহমান থাকে, এই কারণে হচ্ছে এখন আর ফুটায় না, কাঁচা খায়। কিন্তু কাঁচা খাওয়ার ফলে মানে ওই গন্ধটা কিন্তু থাকে, অত ভালো ফ্রেশ পানি পাওয়া যায় না। কিন্তু আমাদের এই বাসায় পানির মান খুব ভালো। ওই যে আপনারা কিছু ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাইয়া একটা শারমিন আপুকে ওই যে কি বলে জানি পানির ফিল্টার মেশিন লাগাই দিন, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় হলো পানি ফুটাও খাওয়ানো লাগে না, ফিল্টার করে খাওয়ানো লাগে না, পাতালের পানি ফ্রেশ পানি আসে। আমাদের ঢাকায় কিন্তু দুইটাই হইছে, লাইন হইছে, একটা দিয়ে বুড়িগঙ্গার পানি আসে, আরেকটা দিয়ে পদ্মার পানি আসে। তো এই বাসার যে লাইনটা, এটার মধ্যে পদ্মার পানি আসে। আমার মার বাসাও সেম, সামারসেলের একদম ডাইরেক্ট পাতালের পানি, পাতালের পানি আসে, একদম ফিল্টার করা পানি আসে। পুরানো দিনের যে সিলভারের গ্লাসগুলো আছে না, যেটা সিলভারের ওই যে পুরানো দিনের ওই গ্লাসে যদি আপনি পানি খান না, মনে করেন যে পুরো তৃপ্তি ভরে যাবো, আপনার মনটা ভরে যাবো ওই গ্লাসে। আমাদের বাসার পানি অনেক বেশি মজা। তো এই হচ্ছে বিষয়, যার জন্য এত কিছু হয়েছে, এত কিছু মানে পানি টানি কত কিছু উঠে গেল। যাই হোক, মানে ধাপে ধাপে আইছে এই বিষয়গুলো, সবাই না হলে আপনারা বুঝতে পারতেন না। যে আপনারা খালি বলতেছেন যে রাজ ভাই এত হিংসুটে, এত ঠিক আছে, এগুলোর ভুল ধারণাটা আপনাদেরকে ভাঙানোর জন্য এই হিস্টোরিটা বলা হয়েছে, না হলে আপনারা বুঝতে পারতেন না। কারণ আমি ওই মুহূর্তে যদি, যে মুহূর্তে আপনাদের আপু ভিডিওটা আপলোড করছে, আমার কাছে খারাপ লাগছে কোনটা আমি আপনাদেরকে বলি। আমি কেন ফেসবুক মানে আমি কেন ব্লগে এটা বললাম, আমার কথা হচ্ছে যে আমার মার বাসায় অনুষ্ঠান করছি, ঠিক আছে, আমার ভাইয়া অ্যাটেন্ড করে নাই। আমার ভাইয়া কেন অ্যাটেন্ড করে নাই? তার একটা প্রবলেম হয়েছে, তার মন খারাপ, তার এত দামি ফোনটার ডিসপ্লে চলে গেছে, এখন এই মুহূর্তে ঠিক করার মতো টাকা নাই। সবকিছু মিলাইয়া ওর হচ্ছে গিয়া মানে ওর বউ বাচ্চার প্রতি যে ক্ষোভটা ছিল সেটাও বের করতে পারতেছিল না। ওদের জন্য এই কাজটা হয়েছে, ওটাও বের করতে পারতেছিল না বিধায় ও কারোর কিছু বলতেও ছিল না, কোনো কিছুতে অ্যাটেন্ডও করতে পারতেছিল না, মানে মন থেকে ওই বিষয়গুলো মানতে পারতেছে না যে ওর ফোন নেই। তো এই কারণে হচ্ছে গিয়ে ভাইয়া অ্যাটেন্ড করে নাই। আর আমার কথা হইলো, ভাইয়া অ্যাটেন্ড করলে করুক, না করে না, অ্যানিভার্সারি তোমার আর আমার, মজা করবো তুমি আর আমি, কে অ্যাটেন্ড করলো কে না করলো ডাজন্ট ম্যাটার, আমার কোনো কিছু আসে যায় না। এই বিষয়টা ওই রাত্রে আপনাদের আপু আমাকে বললো যে অ্যানিভার্সারি তোমার আর আমার, মানে আমাদের যে বিয়ের যে বছরটা হইলো সেটা হলুদের রাত্রে আমাকে আপনাদের আপু বলতেছে। তখন বললাম কি, যদি তোমার আর আমারই হয়ে থাকে তাহলে এইখানে আমরা কি করতেছি, আমাদের মতন করে আমরা আমাদের বাসা যা করি, চলো রেডি হও। এই জন্য আমি বলছি যে আসলে ও চাইলে, তখন আমি এতটুকু ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার হাত থেকে হয়ে যেতে পারতো, ঠিক আছে? যে বাচ্চারা আসলে আমার ল্যাপটপটার উপরে মনে করেন যে ধাম ধুম করে মাঠায়, উপরে পাতলা একটা স্ক্রিন থাকে ডিসপ্লে, ওটা যে কোনো সময় মনে করেন যে ফেটে যেতে পারে। ওটা কি করি, হয় আমার আলমারিতে থুয়ে দিই, নাহলে ওয়ারড্রপে থুয়ে দিই, ঠিক আছে? তা এখন আমি জানি যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে ওই জিনিসটা আমি বহন করি না কেন? তা এখন ওদিনকার জিনিসটা ঘুরে গেছে, এখন যদি আমি যতই আফসোস করি, যতই চিলাচিলি করি, ওটা কি আমার কাছে তদনগদ ফেরত আসবে? সম্ভব? আচ্ছা, আমার বাসায় আয়োজন শুরু হয়ে গেছে, এখন আমি যদি ওটা নিয়ে আমার বউ পোলাপানের উপরে যদি রাগ গোসা নিয়ে থেকে যাই, তাহলে তো ভাই সেম টু সেমই রয়ে গেলাম, ঠিক না? আমার চেয়ে বড় রাগ তো তার, ঠিক আছে? সে সময় শেষ করে আসলো, ঠিক আছে? আমি তাদের জন্য 12টা পর্যন্ত আমি ওয়েট করছি, কেক কাটি নাই। বলতেছি যদি 12টা ওভার হয়ে যায় তাহলে তোর কেক কেটে লাভ নাই। শারমিন কি করবা কও? পরে শারমিন দিশা মিশা না পেয়ে
মায় লাস্ট একটা কল দিছে, তার যে পার্টনার কামাল তারকে একটা লাস্ট একটা কল দিছে, তোরা কই? বলতেছে আমরা এখন কারখানাতে বাইরে আইতাছি। তা আমরা আরো বললাম যে ঠিক আছে, আমরা সবকিছু রেডি টেডি করি, ছবি টবি তুলি, হয়ে যাবো না। 12টা 5-এ আমরা কেক কাটছি। তো আমাদের লাভ কি হইলো এদের জন্য? পরে কেকটা কাটলাম, কাটার পর সবাই খাওয়া দাওয়া শেষ, তাদের জন্য কেক রাখা দেওয়া হয়েছিল। পরে তারা আসলো, দুজন ব্যক্তির জন্য আমরা এতটা পর্যন্ত ওয়েট করছি। তারা 1:45 বাসায় ঢুকার পরে তখন আমরা হলো খাবারের আয়োজন স্টার্ট হয়ে গেছে, যে যার মতো করে বৈশা পড়ছি খাওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে আসলে। অনুষ্ঠানের মানে অনুষ্ঠানের যে খাবারটা, এই খাবারটা সময় মতন হয় না, আর সময় মতন খাবারটা না হওয়াতে সবার খিদা গুলো মরে যায়। এটা সব সময় অনুষ্ঠানের ভিতরে এরকম হয়েই আসে। তো এই ছিল বিষয়। এত কথা না পারে, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এরপর আরো কথা আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে বলবো না, কারণ কথা শুনতে শুনতে আপনারা বোরিং হয়ে যাবেন। হ্যাঁ না, অনেক কথা থাকে, আমি আমার ভিডিওতে বলছিলাম। আল্লাহ হাফেজ, কেটে দাও। আল্লাহ।